হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে চলতরি চ্যাপ্টারটা রয়েছে সেই চলতরি চ্যাপ্টার থেকে আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে অনেকবার এসছে এবং আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গত চ্যাপ্টারগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, অর্থাৎ আলো চ্যাপ্টার অবধি আমাদের আলোচনা হয়ে গেছে। তো যারা দেখোনি ভিডিওগুলো তারা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। অর্থাৎ যেগুলো আমি কোশ্চেন সাজিয়েছি সেগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে এবং আসার সম্ভাবনা কিন্তু একদম 99.99%, ঠিক আছে। অর্থাৎ আমাদের 99% ধরে নাও একদম গ্যারেন্টেড আসবেই। তো চলো, আজকে যে টপিক সেটা হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ। তো চলতড়িৎ থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তো কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কী ছিল? এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এটাকে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কুলম্বের সূত্রটা লিখো, তখন আমরা কি লিখবো? যে যদি আমাদের দুটো বিন্দু থাকে, বিন্দু আধান থাকে, তাহলে বিন্দু আধানের মধ্যে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে, ঠিক আছে। তো এই যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, সেই যে বলটা অর্থাৎ কতটা পরিমাণে হবে সেইটা কার উপর নির্ভর করবে? এই যে বিন্দু আধানগুলো রয়েছে তাদের গুণফল, ধরে নাও এটাকে Q1 এটাকে Q2 নিয়ে নাও, তাহলে এর বিন্দু আধানের সাথে গুণফলের সাথে কি হবে? সমানুপাতিক হবে। এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে যদি আমি R ধরি, তাহলে তার সাথে কি হবে? ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ বর্গের ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি গাণিতিক রূপ, অর্থাৎ গাউস-কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তারপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে? যে বিভব পার্থক্য কাকে বলা হয় এবং একক ও মাত্রাটি লিখো, ঠিক আছে। অর্থাৎ বিভব পার্থক্য কাকে বলা হয় সেটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এটা আমরা কি লিখবো? যে যদি যদি দুটো সমজাতীয় বা বিপরীতজাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর কি হয়, তড়িৎ বিভবের পার্থক্য হয়, তখন যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের বিভব প্রভেদ, অর্থাৎ বিভবের যে পার্থক্যটা হবে, ঠিক আছে। অর্থাৎ সেটা পজিটিভ পজিটিভ হতে পারে বা পজিটিভ নেগেটিভও হতে পারে। তো তাদের মধ্যবর্তী যে পার্থক্য সেটাকে কি বলবো আমরা? বিভব পার্থক্য। অর্থাৎ বিভবের যে পার্থক্য পাবো সেটাকে কি বলবো আমরা? বিভব পার্থক্য বলবো। এবং এর মাত্রা এবং এককগুলো কি কি হবে? বিভব পার্থক্যকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? আমরা ভোল্টের সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এর এককটা কি হবে বলো? তার মানে কি এর এককটা হবে কি আমাদের ভোল্ট, তাই তো। এবার তাহলে ভোল্ট এবং সিজিএস এ যদি আমরা নিই, তাহলে সিজিএস এর ক্ষেত্রে কি পাবো? ইএসইউ পাবো, অর্থাৎ স্টার্ট ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ ইএসইউ, স্ট্যাট ভোল্ট, বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ট্যাট ভোল্ট, তোমাকে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভোল্টের সাথে স্ট্যাট ভোল্টের সম্পর্ক কি। তাহলে আমরা কি লিখবো? যে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, ঠিক আছে। অর্থাৎ 1/300 ইএসইউ, এটা হচ্ছে কি রিলেশন, অর্থাৎ সিজিএস এর সাথে এসআই এর রিলেশন। তো এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তড়িৎ বিভব কাকে বলা হয়, উচ্চ বিভব নিম্ন বিভব কাকে বলা হয়, ঠিক আছে। তো এটা একটু একটু দেখে যাবে। তাহলে কুলম্বের সূত্রটা হলো, আর তার সাথে কি দেখতে হবে আমাদেরকে? বিভব পার্থক্য কাকে বলা হয়। অর্থাৎ বিভব পার্থক্য থেকে তোমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন একক জিজ্ঞেস করতে পারে, মাত্রা জিজ্ঞেস করতে পারে, বা বিভব পার্থক্য কাকে বলা হয় জিজ্ঞেস করতে পারে। এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে। তো মাত্রাটা যদি আমরা বলি, এককটা নিয়ে আলোচনা করলাম, কি কি পেলাম? ভোল্ট পেলাম আর ইএসইউ পেলাম, অর্থাৎ স্টার্ট ভোল্ট পেলাম। তাদের মধ্যে রিলেশনটা আমরা দেখলাম যে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, ঠিক আছে। এবং এককটা আমরা দেখলাম। তারপরে কি দেখবো আমরা? মাত্রাটা দেখবো। মাত্রাটা কি হবে? আমরা কি জানি যে বিভবের যে মাত্রাটা পাবো সেটা কি পাবো? কার্যের মাত্রা বা আধানের মাত্রা। কার্যের মাত্রাটা কি হয়? ml² (10⁻²), আর আধানের মাত্রা কি হয়? IT। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ml² (10⁻³ I⁻⁻1), অর্থাৎ ml² (10⁻³ I ইনভার্স, ঠিক আছে। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের মাত্রাটা, ml² (10⁻³ I⁻⁻1), এটা হচ্ছে কি আমাদের মানে কি বিভব পার্থক্যের মাত্রা। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটাতে কি বলেছে? যে তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা লিখো। এখান থেকে তোমাকে আলাদাভাবে কোশ্চেন করতে পারে যে তড়িৎচালক বল কাকে বলা হয় লিখো, ঠিক আছে। আর বিভব প্রভেদ মানে কি দেখলে, সেটা কি দেখলে যে বিভব পার্থক্য, সেটা বুঝতে পেরেছো? তাহলে তড়িৎচালক বলটা তোমাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা লিখো। তাহলে আমরা কি লিখবো? প্রথমে যদি আমরা তড়িৎচালক বল কাকে বলা হয় লিখি, তাহলে কি জানি যে তড়িৎচালক বল কোনটা? যে যদি আমাদের একটা বর্তনী নিই, অর্থাৎ মুক্ত বর্তনী যদি নেওয়া হয়, তাহলে কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য হবে, বিভবের পার্থক্যের সৃষ্টি হবে, সেটাকে কি বলবো আমরা? অর্থাৎ তাকে আমরা কি বলবো? ওই কোষটি তড়িৎচালক বল বলবো, ঠিক আছে। অর্থাৎ তড়িৎচালক বল কি হবে? বিভবের যদি পার্থক্য হয় তখনই আমরা কি পাবো? তড়িৎচালক বলটা সৃষ্টি হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে আমরা কি লিখবো?
বিভব প্রভেদের ক্ষেত্রে আমরা কি লিখব, যে যদি আমাদের বদ্ধ বা সংহত বর্তনী পাই, তাহলে কোষের তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের সৃষ্টি হয়, বিভব পার্থক্য সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, বিভব প্রভেদ বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখে নেবে পেজ নম্বর 61-তে দেখবে এই কোশ্চেনটা, অর্থাৎ একটা ছকের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের যে পার্থক্য সেটা। তাহলে এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, এবং এই যে এককগুলো, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হয়, এইগুলো একটু একটু দেখে রাখবে। চলো তার পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যায়। তার পরবর্তী কোশ্চেনটা বলেছে যে কোনো কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বুঝি, অর্থাৎ 1.5 ভোল্ট বলতে কি বোঝায় সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো এখানে আমরা কিভাবে লিখবো বলো, এখানে আমরা কি জানি যে বিভব প্রভেদ কখন হয়, তাহলে এটা কি বলবো আমরা, যদি আমাদের কি হয়, দুটো ধরে নাও দুটো মেরু রয়েছে, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু। ঠিক আছে, তো ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে যদি আমি কি পাঠাই, তড়িৎ পাঠাই, কত তড়িৎ, 1 কুলম্ব তড়িৎ পাঠাই। ঠিক আছে, তো 1 কুলম্ব তড়িৎ পাঠালে পরে কি দেখতে পাবো, যে এই যে মানে কি এই তড়িৎ আধান নিয়ে কি হবে, যদি যেতে চাই, অর্থাৎ ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে কত পরিমাণে কার্য করতে হবে, 1.5 ভোল্ট কার্য করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কৃতকার্য পরিমাণ কত, 1.5 জুল, 1.5 জুল। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি লিখব, যে কোষ, কোনো একটা কোষ নিয়েছো, সেই কোষটিতে যদি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে কি করতে হবে, 1.5 জুল কার্য করতে হবে। এটাই হচ্ছে কি আমাদের তড়িৎচালক বল। ঠিক আছে, অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝাবে, যে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে আমাদের যদি 1 কুলম্ব আধানকে নিয়ে যায়, তাহলে তার জন্য কত পরিমাণে কার্য করতে হবে, 1.5 জুল কার্য করতে হবে। এটাই হচ্ছে কি আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে কোশ্চেনটা চলো, যে কোশ্চেন নম্বর 5-এ কি বলেছে, যে ওহমের সূত্রটা লেখো এবং ব্যাখ্যা করো। তো ওহমের সূত্রটা তোমরা সবাই জানো, কি জানো, যে এটা কি জানি আমরা, ভি সমানুপাতিক আই, তাই তো, অর্থাৎ ভি সমান আই আর, যেটা আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ভি সমান আই আর। তো এখানে দেখো যে কি বলেছে, এখানে বলেছে যে সূত্রটি লিখো। তাহলে সূত্রটা লিখতে হবে, কি জানি আমরা সূত্র, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কি জানি, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের কি হবে, বিভব প্রভেদের সমানুপাতিক হবে। ঠিক আছে, অর্থাৎ আইটা সমানুপাতিক হবে কি, বিভব প্রভেদের সাথে। ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, সেই প্রবাহ মাত্রা কি হবে, দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা বলতে কি বুঝবে, ব্যাখ্যা হচ্ছে কি, তুমি উদাহরণের সাহায্যে দেখিয়ে দেবে। দেখবে 62 নম্বর পেজে এটা খুব সুন্দর করে দেওয়া আছে, পেজ নম্বর 62-তে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা দেখে নেবে। ঠিক আছে, পেজ নাম্বার 62। তারপরে কোশ্চেনটা চলো, তারপরে কোশ্চেনটা কি বলেছে, যে অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অর্থাৎ অহমীয় পরিবাহী কাদেরকে বলবো, যে সমস্ত পরিবাহী কি ওহমের সূত্র মেনে চলবে না, তাদেরকে আমরা কি বলবো, অহমীয় পরিবাহী। তাহলে এই অহমীয় পরিবাহীর উদাহরণ আমাকে বলেছে দিতে। তো অহমীয় পরিবাহী যে সমস্ত অর্ধ পরিবাহীগুলো আমরা পাবো, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সবগুলোই কি অহমীয় পরিবাহী, অর্থাৎ এগুলো ওহমের সূত্র মেনে চলে না। তারপরে ডায়োড এইগুলো সবগুলো কি অহমীয় পরিবাহীর উদাহরণ। চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটাতে কি বলেছে, যে অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ রোধ তোমরা সবাই জানো, সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর। তাহলে এখানে বলেছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা কি জানি, যে পেজ নাম্বার 64 দেখবে, পেজ নাম্বার 64, এটা একটু খুলে দেখবে, দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে এখান থেকে 2-3টে জিনিস ভালোভাবে পড়বে, অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয় সেটা দেখবে, এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা কি জানি, যে দূরত্বের উপর নির্ভর করে। তারপরে কি হচ্ছে, সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বয়ের যে নিমজ্জিত অংশ, সেই নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। ঠিক আছে, গাঢ়ত্ব প্রকৃতির উপর নির্ভর করবে, এবং সক্রিয় তরলের যে তাপমাত্রা সেটার উপর কি হয়, অভ্যন্তরীণ রোধটা নির্ভর করে। তাহলে এটা হচ্ছে কি আমাদের 6 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনের উদাহরণ উত্তর। ঠিক আছে, তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বলে দিলাম। এবং আরেকটা জিনিস মনে রাখবে, অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, এটাও অনেকবার জিজ্ঞেস করে থাকে। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধের সংজ্ঞাটা লিখো। চলো তার পরবর্তী কোশ্চেনটা দেখি। তার পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, যে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক যেটা, সেটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ সম্পর্কটা কি জানি আমরা, সেটা আমরা কি জানি, যে যদি প্রস্থচ্ছেদটাকে কি নিতে হবে, দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমরা কি জানি, যে এটাকে যদি আমি আর সমানুপাতিক ρ × L/A, তাই তো, এটা আমরা জানি। তাহলে সেই সম্পর্কটাই আমাকে এখানে জিজ্ঞেস করেছে।
আর সমানুপাতিক আর সমান রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি, আমরা যদি সমানুপাতিকটা লিখি তাহলে রোটা লিখতে হবে না, ঠিক আছে। আর সমানুপাতিক এল বাই এ, এলটা কি সেটা তোমরা বুঝতেই পারছো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখতে হতো, ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে কি এ, দৈর্ঘ্যটা কি হচ্ছে, দৈর্ঘ্যটা এল। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, আর সমানুপাতিক এল বাই এ, তাই তো। এখান থেকে আমরা কি পাই, আর সমান রো ইন্টু এল বাই এ পাই, ঠিক আছে। তো এটাই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে তার পরবর্তী কোশ্চেনটা চলো। তার পরবর্তী কোশ্চেনটা বলেছে যে অর্ধপরিবাহী কাকে বলা হয়। অর্ধপরিবাহী তোমরা সবাই জানো, ঠিক আছে, সেটা লিখবে। এবং উদাহরণ কি, উদাহরণ একটু আগেই বলে দিলাম যে কি হয় অর্ধপরিবাহীর উদাহরণ, সিলিকন, জার্মানিয়াম, এগুলো কি সবগুলোই অর্ধপরিবাহী, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দিকে নিই। পরবর্তী কোশ্চেনটাতে বলেছে সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো তোমাকে ভালো করে জানতে হবে, অর্থাৎ রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কাকে বলা হয়, এই গাণিতিক রূপটা লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো তোমাকে একটু আধটু জানতে হবে, কারণ এখান থেকে অঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে। সমান্তরাল সমবায় রাখলে পরে মানে কি যে রোধ পাবো, তুল্য রোধ, সেটা বার করতে বলতে পারে, বুঝতে পেরেছো। তখন চলো 11 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 11 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটা লিখো। অর্থাৎ রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কত নম্বর পেজে পাবে, এটা পেয়ে যাবে পেজ নম্বর 70-এ, ঠিক আছে। অর্থাৎ পেজ নম্বর 70-এ এটা দেখবে পেয়ে যাবে 69, ঠিক আছে, 69 এই পেজে পেয়ে যাবে। অর্থাৎ 68 থেকে 69-এর মধ্যে সবগুলো রয়েছে, 68 থেকে 69-এর মধ্যে সবগুলো দেখবে পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ গাণিতিক রূপ এগুলো সবগুলোই দেওয়া হবে, খুব সুন্দর করে দেওয়া আছে, এবং অঙ্কগুলো একটু আধটু পড়ার চেষ্টা করবে। চলো তার পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা বলেছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটা লিখো। অর্থাৎ জুলের সূত্রটা আমাকে বলেছে। তো জুলের সূত্রটা আমরা কি জানি, যে এইচটা কি তাপ, তাই তো। এইচ কার কার সাথে সমানুপাতিক হয়, এইচ সমানুপাতিক আই স্কোয়ার। আর কি জানি, এটা সমানুপাতিক হয় আর এর সাথে, আর সমানুপাতিক হয় কি টি এর সাথে, তাই তো। অর্থাৎ এইগুলো তোমাকে একটু আধটু লিখতে হবে কথায়, যে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত যদি থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রা বর্গের সমানুপাতিক হয়। এটা গেল একটা। তারপরেরটা কি হচ্ছে আর, ঠিক আছে। অর্থাৎ আর এর ক্ষেত্রে কি হবে, প্রবাহ মাত্রা এবং সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে যে তাপটা উৎপন্ন হবে সেটা কি হবে, রোধের সঙ্গে, অর্থাৎ পরিবাহী রোধের সাথে কি হবে, সমানুপাতিক হবে। থার্ড লটা কি, থার্ড লটা হচ্ছে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কি পাবো আমরা, সময়টা। অর্থাৎ যে উৎপন্ন তাপ হবে সেটা কি হবে, প্রবাহের সময়ের, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে সময় ধরে চলে তার কি হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের জুলের সূত্র, অর্থাৎ তাপ সংক্রান্ত জুলের সূত্র। তো এখান থেকে যে ফর্মুলাটা পাবো সেটা কি দেখতে পাই, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, ঠিক আছে। অর্থাৎ এটা গেল কি আমাদের সম্পর্ক। অর্থাৎ যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে রাখি, তাহলে সমানুপাতিক চিহ্নটাকে রাখলে পরে আমরা কি পাবো, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের সূত্র। তো এখানে যে কি একটা ধ্রুবক, ঠিক আছে। অর্থাৎ 1/j এটা হচ্ছে কি একটা ধ্রুবক, বুঝতে পেরেছ। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটাতে কি বলেছে, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা এবং ফেলমিংয়ের বামহস্ত নিয়মটা লিখো। অর্থাৎ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা এবং বামহস্ত নিয়মটা আমাকে এখানে চেয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে ক্ষমতা কাকে বলা হয় সেই সংজ্ঞাটা বলতে হবে তোমাকে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি, এটা দেখে পেয়ে যাবে পেজ নাম্বার 78-এ পেয়ে যাবে। আর ফেলমিংয়ের বামহস্ত নিয়মটা কোথায় পাবে, ফেলমিংয়ের বামহস্ত নিয়মটা 79 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পরপর পেজে পেয়ে যাবে। তার সাথে সাথে দেখে নেবে ওরিস্টেডের যে পরীক্ষাটা সেটা, অর্থাৎ ওরিস্টেডের পরীক্ষাটা উল্লেখ করো তখন, সেটা তোমাকে একটু দেখে রাখবে, ঠিক আছে। ওরিস্টেডের পরীক্ষাটা একটু দেখে রাখবে। এবং তারপরে যে বলরেখার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার এসছে, অনেকবার, ঠিক আছে। সলিনয়েড কাকে বলা হয় সেটা তোমাকে একটু জেনে রাখতে হবে। সলিনয়েড কি, সলিনয়েড হচ্ছে কি এরকম দেখতে একটা, এখানে তার জড়া থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সলিনয়েড। অর্থাৎ একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি একটি কুপরিবাহী চোঙের গায়ে কি হয় এমনভাবে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাখি কি হয়, চোঙের সঙ্গে সমাক্ষীয় হয়, তবে ওই তারের কুণ্ডলীকে কি বলবো আমরা, সলিনয়েড বলবো, ঠিক আছে। তো এটা গেল কি আমাদের সলিনয়েড কাকে বলা হয়।
অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা তাহলে কোথায় পাবে? 78 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। ক্ষমতা, অর্থাৎ ক্ষমতাটা একটু দেখে রাখবে, অর্থাৎ যে ক্ষমতার সংজ্ঞাটা কাকে বলা হয় সেটা একটু দেখে রাখবে। তড়িৎচুম্বকত্ব এটা ওরিস্টেডের পরীক্ষাটা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা কী বলেছে, বলরেখার বৈশিষ্ট্যগুলো লিখো। বলরেখার বৈশিষ্ট্যগুলো কী কী? বলরেখা কেমন দেখতে হয়? বলরেখা তোমরা সবাই জানো যে আমরা মানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে এখানে আমরা যে একটা রেখা পাবো, অর্থাৎ সাউথ থেকে নর্থ অবধি যদি আমরা চুম্বক নিয়ে নিই, সাউথ থেকে নর্থ অবধি যে একটা রেখা চলে যায় সেটাকে কি বলবো? আমরা বলরেখা বলবো, ঠিক আছে। তো সেই বলরেখাগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী বলেছে? তাহলে চুম্বক বলরেখা কি? চুম্বক ক্ষেত্রে এমন কতগুলি কাল্পনিক রেখা যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রপ্রবলের অভিমুখ নির্দেশ করবে, ঠিক আছে। আর কি দেখতে পাবো? যে বলরেখাগুলি শুরু বা শেষ নেই, এরা পরস্পরের সমান্তরাল এবং এককেন্দ্রীয় হয়, কখনো পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলরেখার বৈশিষ্ট্য। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে? যে তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রটা লিখো। অর্থাৎ এখানে তোমাকে ফ্যারাডের সূত্রটা লিখতে হবে। ফ্যারাডের সূত্রটা কোথায় পাবে? পেজ নাম্বার 82-তে পেয়ে যাবে, ঠিক আছে। 82, পেজ নাম্বার 82। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? 2-3টে সূত্র দেখতে পাবো, অর্থাৎ ফ্যারাডের দুটো সূত্র, অর্থাৎ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা লিখো বা প্রথম সূত্রটা লিখো, আলাদাভাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো যে সবগুলো দেখে রাখবে এবং তার সাথে সাথে দেখবে যে লেঞ্জের যে সূত্রটা আছে এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে, ঠিক আছে। অনেকবার পরীক্ষাতে দিয়েছে কোশ্চেনটা, শক্তির নিত্যতা সংক্রান্ত লেঞ্জের সূত্রটা লিখো। তাহলে লেঞ্জের সূত্রটা কি ছিল? যে তড়িৎচুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং আবিষ্ট প্রবাহ মাত্রা কী হয়? সর্বদাই সেই কারণকে বাধা দেয়। অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, সেই তড়িৎ প্রবাহটা অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ কী করবে? যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে কী করবে? বাধা দেবে। সেটাই হচ্ছে কি লেঞ্জের সূত্র, ঠিক আছে। আর ফ্যারাডের সূত্রটা তো তোমরা পারবে নিশ্চয়। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে বৈদ্যুতিক জেনারেটরের কার্যনীতিটি লিখো। অর্থাৎ বৈদ্যুতিক জেনারেটরের যে কার্যনীতি সেটি তোমাকে লিখতে হবে। তাহলে এইটা কোথায় পাবে? এটা পেজ নাম্বার 83-তে দেখবে কার্যনীতি বলে লেখা রয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরে যে কার্যনীতি, অর্থাৎ বৈদ্যুতিক জেনারেটর কার্যনীতি এবং ক্রিয়াশীলতা বলে একটা পয়েন্ট পাবে, সেখানে দেখতে পাবে এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে, সেটা একটু দেখে নেবে। পরবর্তী প্রবাহ কাকে বলা হয় সেটা একবার দেখে নেবে। পরবর্তী প্রবাহ কোনটা? যে তড়িৎ প্রবাহ মাত্রা কী হচ্ছে? নির্দিষ্ট সময় অন্তর অন্তর অভিমুখের পরিবর্তন হয় তাকে কি বলবো? আমরা পরবর্তী প্রবাহ বলবো, ঠিক আছে। তো এখানে ছোটোখাটো কোশ্চেনগুলো তোমাকে একটু একটু দেখে রাখতে হবে, যেমন এককগুলো দেখে রাখবে, যেমন বিওটি কি সেটা। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা। এই ছিল আজকে আমাদের চলতরিৎ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে। তো থ্যাংক ইউ।